আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা। আজ তোমাদের সাথে বাংলা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ দুটি গল্প অপরিচিতা এবং রেইনকোট নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা অপরিচিতা গল্পটি নিয়ে পড়াশোনা করব। সামনে যেহেতু আমাদের পরীক্ষা এবং এতদিন আমরা হয়তোবা দু একবার, অনেকে তিনবার চারবারও এই গল্পটি আমরা পড়েছি, রিডিং পড়েছি। তো আজ পুরো গল্প আমরা আলোচনা করব না, এখানে কিভাবে অল্প কিছু বিষয়বস্তু মাথায় নিয়ে গল্পটিকে মাথায় ধারণ করা যায় এবং পরীক্ষার হলে লেখা যায় সেই বিষয়টি আজকে আমরা দেখব। তো চলো শুরু করা যাক। বাংলা প্রথম পত্র। তো শুরুতেই আমরা শুরু করব অপরিচিতা। অপরিচিতা অপরিচিতায় এই গল্পটি কে লিখেছেন? অপরিচিতা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপরিচিতা গল্পটির লেখককে অপরিচিতা গল্পের লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই গল্পে যেহেতু প্রতিটি গল্পই লেখা হয় কিছু না কিছু মেসেজ দেওয়ার জন্য, তো এই গল্পে কি মেসেজ দেওয়া হয়েছে? এই গল্পে মেসেজ দেওয়া হয়েছে তৎকালীন যৌতুক প্রথা এবং অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ এবং নারী জাগরণ কিংবা নারীদের জাগরণ। তো এখানে কি বার্তা দিতে চেয়েছে এই অপরিচিত গল্পটা? কি বার্তা দিতে চেয়েছে? বার্তাটি হলো যৌতুক প্রথার প্রতিবাদ, অন্ধ কুসংস্কার। মূলত যে বার্তাটি দিতে চেয়েছে সেটা হচ্ছে যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ এবং অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ। এর পাশাপাশি আরো একটি জিনিস ফুটে উঠেছে, সেটি হচ্ছে কি নারী জাগরণ। নারী জাগরণ গড়ে উঠেছে কিংবা নারী জাগরণ প্রকাশ পেয়েছে হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের এই অপরিচিতা গল্পটির মধ্য দিয়ে। তো এই গল্পের প্রধান চরিত্র কে? এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে অনুপম। অনুপম আমাদের এই গল্পের প্রধান চরিত্র এবং অনুপম কি এই গল্পের নায়ক। এই গল্পের নায়ক হচ্ছে কে? অনুপম। তো অনুপম কেমন ছিল? অনুপম দেখতে সুন্দর ছিল, দেখতে সুন্দর। সে উচ্চ শিক্ষিত ছিল। কিন্তু তার একটি অসুবিধা ছিল। তার অসুবিধাটা কি বলতে পারবা? তার অসুবিধা ছিল সে আত্মমর্যাদাপূর্ণ কিংবা আত্মনির্ভরশীল ছিল না। সে আত্মমর্যাদা পূর্ণ বা আত্মনির্ভরশীল ছিল না। সে আত্মমর্যাদাপূর্ণ বা আত্মমর্যাদাশীল ছিল না। সে উচ্চ শিক্ষিত ছিল, সে দেখতে সুন্দর ছিল এবং সে তামাক বা সিগারেট কোনো কিছুই খেত না। কিন্তু সে আত্মমর্যাদাপূর্ণ কিংবা আত্মনির্ভরশীল ছিল না। অর্থাৎ সে প্রত্যেকটা বিষয়ের জন্য তার মা কিংবা মামার কাছে আর কি মা এবং মামার উপরেই সে নির্ভরশীল ছিল। সে নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিত না কিংবা নেওয়ার সাহসটুকু পর্যন্ত করতো না।
তো এই হচ্ছে অনুপমের চরিত্র। অনুপমের চরিত্রে কি ফুটে উঠেছে? সে শিক্ষিত, সুন্দর, অথচ সে আত্মনির্ভরশীল নয়, সে মামা এবং মায়ের উপরে নির্ভরশীল। এই গল্পের দ্বিতীয় প্রধান চরিত্র হচ্ছে আমাদের কল্যাণী। কল্যাণী হচ্ছে কি এই গল্পের নায়িকা। তো কল্যাণীর চরিত্রে আমরা কি দেখতে পেরেছি? কল্যাণীর চরিত্রে আমরা দেখতে পেরেছি যে সে আত্মমর্যাদাশীল। কল্যাণী কি? কল্যাণী কিন্তু আত্মমর্যাদাশীল। আত্মমর্যাদাশীল অর্থাৎ কি তার মাঝে কিন্তু আত্মমর্যাদা ছিল এবং একই সাথে সে দেশপ্রেমিক ছিল। কল্যাণী কি ছিল? দেশপ্রেমিক। সে দেশের জন্য কাজ করতে চেয়েছে। কাজ করতে চেয়েছে। তো কল্যাণীর চরিত্রে আমরা এটাই দেখি যে সে আত্মমর্যাদাশীল ছিল এবং সে দেশপ্রেমিক ছিল এবং পরবর্তীতে যখন তার বিয়ে ভেঙে যায় সে কিন্তু দেশের জন্য কাজ করার জন্য নিজের ইচ্ছা প্রকাশ করেছে। তো কল্যাণী এবং অনুপম দুজনের চরিত্র কিন্তু বিপরীত বলা যায়। অনুপম একদিকে যেমন আত্মমর্যাদাপূর্ণ বা আত্মনির্ভরশীল ছিল না, অপরদিকে কিন্তু কল্যাণী আত্মমর্যাদাশীল ছিল, আত্মমর্যাদাপূর্ণ ছিল, দেশপ্রেমিক ছিল এবং সে দেশের জন্য কাজ করতে চেয়েছে। তো আমরা কিন্তু এখানে সহজেই দেখতে পাচ্ছি যে অনুপম এবং কল্যাণীর মাঝে কিন্তু পুরোপুরি বিপরীত চিত্র প্রকাশ পায়, অর্থাৎ দুইজনের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু পুরোপুরি আলাদা। এরপরে এই গল্পের আরেকজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে কে? অনুপমের মামা। অনুপমের মামা। অনুপমের মামা কেমন মানুষ ছিলেন? অনুপমের মামা মূলত অনুপমের বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার মামাই তাদের পরিবারটার দেখাশোনা করে এবং পুরো পরিবারের উপরে কিন্তু মামার কর্তৃত্বই ছিল। তো তার বৈশিষ্ট্যের প্রধান হচ্ছে কি যে পরিবারে কর্তৃত্ব, অর্থাৎ কি পুরো পরিবার এক প্রকার মামাই নিয়ন্ত্রণ করত। পুরো পরিবার এক প্রকার মামাই তৈরি কর্তৃত্ব করতো, অর্থাৎ মামার উপরে নির্ভর করেই কি পুরো পরিবারটা চলতো তাদের। এই ছিল। আরেকটা জিনিস কি ছিল, মামা কিন্তু অত্যন্ত লোভী মানুষ ছিলেন। তোমরা গল্পে পড়েছো যে যখন কল্যাণীর জন্য মানে অনুপমের সাথে কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে তখন সে কিন্তু বিপুল পরিমাণে অর্থ সম্পদ চাইতো। অর্থ সম্পদ অর্থাৎ গহনা সে কিন্তু যৌতুক হিসেবে চেয়েছে। এখানে কিন্তু তার এই লোভী চরিত্রটি ফুটে উঠেছে। 3 নাম্বার কি তার বৈশিষ্ট্য কি ছিল? হীন মানসিকতা। হীন মানসিকতা অর্থাৎ অনুপমের মামা কিন্তু অত্যন্ত নিচ মানসিকতার একজন মানুষ ছিলেন, যেটা কিন্তু তার চরিত্রের মধ্যে ফুটে উঠেছে। সে সবসময় চাইতো কি যে বেয়াই সম্প্রদায় তাকে সম্মান করবে, তারা মাথা উঁচু করে চলবে এবং বেয়াই সম্প্রদায় সবসময় মাথা নিচু করে চলবে। এটাতে কিন্তু তার হীন মানসিকতা প্রকাশ পেয়েছে। আরেকটি জিনিস যেখানে তার হীন মানসিকতা প্রকাশ করে তা হচ্ছে সে বিয়ে বাড়িতে শ্যাকরাকে নিয়ে গিয়েছিল গহনা পরীক্ষা করার জন্য। সে ভেবেছিল যে হয়তোবা কল্যাণীর বাবা গহনা চুরি করবে, অর্থাৎ গহনা কম দিবে কিংবা যতটুকু গহনা দেওয়ার কথা ছিল ততটুকু দিবে না কিংবা নকল গহনা দিবে, এসব মনে করে সে কিন্তু শ্যাকরাকে নিয়ে যায় এবং এখানে কিন্তু তার হীন মানসিকতা ফুটে ওঠে। তো এই ছিল অনুপমের মামার চরিত্র। এরপরে আমরা আসি আমরা শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন কি ছিলেন? সে ছিলেন কল্যাণীর বাবা। কল্যাণীর বাবা। কল্যাণীর বাবা কি ছিলেন? পেশায় একজন ডাক্তার ছিলেন। কল্যাণীর বাবা পেশায় একজন ডাক্তার ছিলেন এবং কল্যাণীর বাবা কিন্তু অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ ছিলেন।
আত্মমর্যাদাপূর্ণ মানুষ ছিলেন, অর্থাৎ তার মধ্যে সবসময় আত্মমর্যাদা কাজ করত। এবং আরেকটা জিনিস, তখনকার সময়ে মেয়েদেরকে আগে আগে বিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হতো। মেয়েদের বয়স 15-16 হয়ে গেলে সেটাকে অনেক বেশি মনে করা হতো। এমন একটা সময়ও শম্ভুনাথ সেন, যখন কল্যাণীর বয়স 15 চলছে, তখনও সে কল্যাণীকে বিয়ে দেয়নি শুধুমাত্র সুপাত্রের জন্য। সে সর্বদাই সুপাত্র খুঁজেছে, অর্থাৎ ভালো পাত্রের কাছে নিজের মেয়েকে বিবাহ দিতে চেয়েছেন, কারণ তিনি একজন আত্মমর্যাদাপূর্ণ ব্যক্তি ছিলেন। এর জন্য যখন অনুপমের সাথে কল্যাণীর বিবাহের কথা আসে, তখন সে রাজি হয়, কারণ অনুপম ছিলেন উচ্চশিক্ষিত একজন যুবক। তো এখানে শম্ভুনাথ সেনের চরিত্রটা ফুটে উঠেছে। এবং শম্ভুনাথ সেনের আরেকটা বিষয় যেটা ফুটে উঠেছে, সেটা হচ্ছে কি, যে সে কিন্তু লগ্ন ভ্রষ্টের ভয় পায়নি। লগ্ন ভ্রষ্টের ভয় পায়নি। তৎকালীন সময়ে যেহেতু অনেক বেশি কুসংস্কার ছিল, এই যে অন্ধ কুসংস্কার এখানে আমরা লিখেছি, তো তখনের কুসংস্কার ছিল যে লগ্নভ্রষ্ট এরকম একটা কথা ছিল। সে কিন্তু এই লগ্নভ্রষ্টের কোনো ভয় পায়নি, অর্থাৎ যখন অনুপমের মামা তার হীন মানসিকতার পরিচয় দিয়েছে, তখন কিন্তু সে লগ্নভ্রষ্টের কোনো ভয় পায়নি। ভয় না পেয়ে সে কিন্তু বিয়ে ভেঙে দিয়েছে। কল্যাণীর সাথে যে অনুপমের বিয়ে ছিল সে ভেঙে দিয়েছে। এবং শম্ভুনাথ অনুপমের মামা যখন তার হীন মানসিকতা প্রকাশ করছিল শেখরার মাধ্যমে গহনা পরীক্ষা করিয়ে, তখন শম্ভুনাথ সেন অনুপমকে একটি প্রশ্ন করেছিলেন যে তোমার কি কিছু বলার আছে, তুমি কি কিছু বলতে চাও? কারণ যেহেতু শিক্ষিত ছেলে, এর জন্য সে জিজ্ঞাসা করছে যে তুমি কিছু বলতে চাও, তোমার মামা যা করছে সব কি ঠিক আছে? তখন অনুপম কিন্তু কোনো ধরনের পজিটিভ উত্তর দেয় নাই। এতে করে বোঝা গিয়েছিল কি, যে অনুপম আত্মমর্যাদাপূর্ণ বা আত্মনির্ভরশীল কোনো মানুষ ছিল না। এটা দেখার পরে যেহেতু শম্ভুনাথ সেন একজন আত্মমর্যাদাপূর্ণ মানুষ ছিলেন, সে তখনই সিদ্ধান্ত নেয় যে অনুপমের সাথে সে আর তার মেয়ে কল্যাণীর বিবাহ দিবে না। তো এই ছিল কি পুরো গল্পের বিস্তারিত, যে অনুপম হচ্ছে কি একজন উচ্চশিক্ষিত যুবক ছিল, কিন্তু তার নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা ছিল না। সে সকল সিদ্ধান্তের জন্য মামার উপরে নির্ভরশীল থাকতো। মামাহীন মানসিকতার একজন মানুষ ছিলেন। শম্ভুনাথ সেন একজন আত্মমর্যাদাপূর্ণ মানুষ, কল্যাণীও একজন আত্মমর্যাদাশীল মানুষ। এবং কল্যাণীর যখন বিবাহ ভেঙে যায়, তার কিছুদিন পরে আবার অনুপম তার কাছে ফিরে আসে এবং বিবাহের চেষ্টা করে, কিন্তু তখন সে দেশের সেবা করার জন্য নিজেকে উৎসর্গ করে এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করে। তো এই ছিল হচ্ছে কি আমাদের প্রধান ক্যারেক্টার গুলা। তো এই ক্যারেক্টার গুলো যদি তোমরা মাথায় রাখো, তোমরা ইজিলি পরীক্ষায় প্রশ্নের উত্তর করতে পারবে। এবং এর সাথে আর দুইটা ক্যারেক্টার ছিল, সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে অনুপমের বন্ধু। অনুপমের বন্ধু কে ছিল? অনুপমের বন্ধু ছিল কি হরিশ। হরিশের চরিত্র কেমন ছিল? হরিশের চরিত্র ছিল কি, সে আসর জমাইতে পারত। আসর জমাতে পারত। মূলত এই যে বিবাহের প্রস্তাবটা, এটা কিন্তু তার বন্ধু হরিশের মাধ্যমেই কিন্তু তাদের পরিবারের কাছে এসেছিল। অনুপমের বন্ধু হরিশই কিন্তু বিবাহের প্রস্তাবটা এনেছিল। আর আরেকজন ব্যক্তি ছিলেন অনুপমের চাচাতো ভাই বিনুদা। বিনুদা কেমন মানুষ ছিলেন তার কথা, বিনুদা মূলত মার্কার কালি শেষ, আচ্ছা আমি মুখেই বলে দিচ্ছি যে বিনুদা কেমন ছিল। বিনুদা খুব কম কথা বলতো, যেটাকে আমরা বলি চমৎকার সেটাকে সে বলতো চলনসই। তো তাকে মেয়ে দেখার জন্য পাঠানো হয়েছিল এবং সে কল্যাণীকে দেখে এসে বাড়িতে ফিরে এসে কিন্তু বলেছিল যে মন্দ নয়, হ্যাঁ খাঁটি সোনা বটে।
অর্থাৎ সে কল্যাণীর খুব বেশি প্রশংসা সে করেছিল যে না, কল্যাণী অত্যন্ত সুন্দরী একজন নারী। তো এই ছিল গল্পের যে মূল চরিত্রগুলো সেগুলো। এগুলোই যদি আমরা মাথার মধ্যে সেট করে রাখতে পারি, আমরা যে কোনো প্রশ্নই আসুক, যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্নই আসুক, আমরা কিন্তু সহজেই সৃজনশীলের উদ্দীপকের সাথে এই চরিত্রগুলোর এই মেইন যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো মাথায় রেখে আমরা কিন্তু রিয়েলেট করে কিন্তু আমরা সহজেই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব। তো এই ছিল হচ্ছে কি অপরিচিতা গল্প, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তৃক লেখা। এবং অপরিচিতা গল্পটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রতি বছরই অনেক বেশি থাকে। তাই তোমরা যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, অবশ্যই অপরিচিতা গল্পটি ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। অপরিচিতা গল্পটি শেষ হয়েছে, এখন আমরা রেইনকোট গল্প নিয়ে গল্পের মতোই আলোচনা, যাতে করে অল্প কিছু কথা মাথায় রেখে আমরা এই রেইনকোট গল্প থেকে আসা প্রশ্নের উত্তরগুলো সহজেই করে ফেলতে পারি। তো আসো শুরু করা যাক রেইনকোট গল্পটি। রেইনকোট। রেইনকোট, এই রেইনকোট গল্পটি কে লিখেছেন? এই রেইনকোট গল্পটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস। রেইনকোট, রেইনকোট গল্পটি কে লিখেছেন? আখতারুজ্জামান ইলিয়াস। এই রেইনকোট গল্পে কি তুলে ধরা হয়েছে? এই রেইনকোট গল্পে মূলত মুক্তিযুদ্ধের সময় ঢাকার অবস্থা তুলে ধরা হয়েছে। তো কি এখানে কি দেখানো হয়েছে? এখানে মূলত মুক্তিযুদ্ধের সময় ঢাকার অবস্থা তুলে ধরা হয়েছে। অর্থাৎ যুদ্ধের সময় আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, যে আমরা টিভি তে যে সকল মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমাগুলো দেখি, কিংবা আমরা বিভিন্ন মুক্তিযুদ্ধের যে গল্পগুলো পড়ি, এই গল্পগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে গ্রামীণ পরিবেশের গুলো দেখানো হয়, মানে গ্রাম্য এলাকায় গুলো কিভাবে যুদ্ধ হয়েছে ওগুলো দেখানো হয়। ঢাকা শহরের অবস্থা কিন্তু খুব কম সিনেমা কিংবা গল্পে আমরা পেয়েছি। তো এই রেইনকোট গল্পটি মূলত এদিক থেকেই ব্যতিক্রম, যে এখানে মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার অবস্থা তুলে ধরা হয়েছে। সেই সময় ঢাকায় কি অবস্থা ছিল, মানুষজন কতটা আতঙ্কে ছিল, এই বিষয়টি বোঝানো হয়েছে। এবং এই যখনকার সময়, তখন মুক্তিযুদ্ধের শেষের দিকে, তখন যুদ্ধ শেষের দিকে, অর্থাৎ এখানে যে কাহিনীটা তুলে ধরা হয়েছে তার যুদ্ধের শেষের দিকের ঘটনা। এই গল্পটি মূলত যাকে কেন্দ্র করে লেখা হয়েছে সে হচ্ছে কে? নুরুল হুদা। নুরুল হুদা এই গল্পের নায়ক বলতে পারি আমরা, নুরুল হুদা। এবং উনার জবানিতেই কিন্তু এই গল্পটি বলা হয়েছে, জবানিতে বলা, অর্থাৎ নুরুল হুদার জবানিতেই কিন্তু এই পুরোটি গল্প বলা হয়েছে। এবং এই নুরুল হুদাকে কিন্তু গ্রেফতারও করা হয়। এখানে মূলত যে ঘটনাটা তুলে ধরা হয়েছে তা হচ্ছে যে যুদ্ধের শেষ দিককার পরিস্থিতিতে যখন ঢাকা শহরে গেরিলা আক্রমণ বৃদ্ধি পায়, তখন ঢাকা কলেজের সামনে ট্রান্সফরমার উড়িয়ে দেয় আমাদের যোদ্ধা বাহিনীরা। কলেজের সামনের বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস, বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেওয়া হয়। এবং এই ধ্বংসটা কে করে? এই ধ্বংসটা কিন্তু করে হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধা বাহিনীরা।
এবং এই কারণে এই ঢাকা কলেজের সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করার কারণে পাক হানাদার বাহিনীরা সেই ঢাকা কলেজের শিক্ষকদেরকে ডাক দেন এবং তাদেরকে সকলকে তলব করা হয়। তখন নুরুল হুদা এবং আরেকজন শিক্ষক আব্দুস সাত্তার মৃধা, এই দুজন মানুষকে গ্রেফতার করা হয়। নুরুল হুদা এবং আব্দুস সাত্তার মৃধার এই দুজনকে কি করা হয়? গ্রেফতার করা হয়। এবং শুধু গ্রেফতার করেই তারা ক্ষান্ত হয়নি, তাদের উপর অমানবিক নির্যাতনও চালায়। অমানবিক নির্যাতন, অমানবিক নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়। শুধু তাই না, আমরা কিন্তু নির্যাতনের বর্ণনাও পেয়েছি এই গল্পে, যে তাদেরকে কিন্তু আংটার সাথে ঝুলিয়ে মারা হয়। আংটার সাথে বেঁধে অত্যাচার, তাদেরকে আংটার সাথে বেঁধেও কি অত্যাচার করা হয়। তো এই ছিল হচ্ছে আমাদের এই গল্পটার মূল ভাব যেটা বলা যায় সেটা। তো এখন আমরা নুরুল হুদার চরিত্রটা নিয়ে একটু কথা বলি, যে নুরুল হুদা যার জবানিতে এই গল্পটি লেখা হয়েছে। নুরুল হুদা মূলত একজন ভীতু প্রকৃতির লোক ছিলেন। ভীতু প্রকৃতির লোক, সে একজন ভীতু প্রকৃতির লোক ছিলেন। অর্থাৎ আমাদের সমাজে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কিনা একটু ভীতু প্রকৃতির থাকে। তো নুরুল হুদাও তেমনই একজন মানুষ ছিলেন, সে ভীতু প্রকৃতির লোক ছিলেন। একদিন বৃষ্টির দিনে, অর্থাৎ যেদিন বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করা হয় তার পরের দিন বৃষ্টির দিন ছিল। বৃষ্টির দিনে এই নুরুল হুদাকে ডেকে নিয়ে যাওয়া হয়। নুরুল হুদাকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং নুরুল হুদার বাইরে যেহেতু প্রচন্ড বৃষ্টি ছিল, তার শ্যালক অর্থাৎ তার শালা তার একটি রেইনকোট ছিল, সেই রেইনকোটটি সে গায়ে দেয় এবং গায়ে দিয়ে সে বের হয়। রেইনকোট পরার পরে তার মাঝে একটা দেশপ্রেম জাগ্রত হয়, তার মাঝে দেশপ্রেম জাগ্রত হয়। এই দেশপ্রেম জাগ্রত হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে তার যে শ্যালক মিন্টু, যার নাম, সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল এবং সে ক্রমাগত মুক্তিযুদ্ধের সাথে সংযুক্ত ছিল। এই কারণে সে বাড়ি থেকে অনেক আগেই বেরিয়ে গিয়েছে এবং সে যুদ্ধে অংশগ্রহণ করছে। তো তার একটি রেইনকোট ছিল, সেই রেইনকোটটি সে বাড়িতে রেখে যায় এবং যেহেতু বৃষ্টির দিনে নুরুল হুদার ডাক পড়ে, এর জন্য সে বাহিরে কিভাবে যাবে বৃষ্টির ভিতরে, এই কারণে সে তার শ্যালকের রেইনকোটটি পরে এবং রেইনকোট পরার মাধ্যমে তার মধ্যে কি হয়? দেশপ্রেম জাগ্রত হয়। দেশপ্রেম জাগ্রত হয় এবং সে কিছুটা সাহসী হয়ে ওঠে। সাহসী হয়ে ওঠে, সাহসী হয়ে ওঠে এর কারণ কি? সাহসী হয়ে ওঠে কারণ যেহেতু তার শ্যালক মুক্তিযুদ্ধে গিয়েছে এবং আমরা জানি যে আমাদের প্রত্যেকজন মুক্তিযোদ্ধাই কিন্তু বীর এবং তাদের অক্লান্ত পরিশ্রম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো একজন মুক্তিযোদ্ধার রেইনকোট যখন নুরুল হুদা পড়েছে, তার মধ্যেও কি এই দেশপ্রেম জাগ্রত হয়েছে। তো আরেকটা কথা বলে রাখি যে নুরুল হুদা কিন্তু ছিলেন কেমিস্ট্রির লেকচারার। কেমিস্ট্রির লেকচারার ছিলেন উনি ঢাকা কলেজের। তো এই হচ্ছে আমাদের আখতারুজ্জামান ইলিয়াস কর্তৃক রচিত রেইনকোট গল্পের যে মূল চরিত্র নুরুল হুদা, তার বৈশিষ্ট্য, সে একজন ভীতু প্রকৃতির মানুষ ছিল, কিন্তু পরবর্তীতে
যেদিন তাকে পাক হানাদার বাহিনীরা ডাকে কলেজে, তখন সে বাইরে বৃষ্টি থাকায় তার শ্যালক পিন্টুর রেইনকোটটি গায়ে দেয়। এবং রেইনকোট গল্পের যে মূল চরিত্র নুরুল হুদা, তার বৈশিষ্ট্য, সে একজন ভীতু প্রকৃতির মানুষ ছিল, কিন্তু পরবর্তীতে যেদিন তাকে পাক হানাদার বাহিনীরা ডাকে কলেজে, তখন সে বাইরে বৃষ্টি থাকায় তার শ্যালক পিন্টুর রেইনকোটটি গায়ে দেয়। এবং রেইনকোট গায়ে দেওয়ার কারণে কি তার মাঝে দেশপ্রেম জাগ্রত হয় এবং সে সাহসী হয়ে ওঠে এবং সাহসী মানুষের মতো চলাফেরা করতে থাকে। তাকে দেখে বাস থেকে 9 জন মানুষ নেমে যায়। 9 জন নেমে যায়, এটা একটা মনে রাখার মতো বিষয় যে তাকে দেখে কয়জন নেমে যায়, 9 জন নেমে যায়। এই কথাটা তোমরা একটু মাথায় রাখবে, তাকে দেখে 9 জন নেমে যায়। তো এই হচ্ছে নুরুল হুদার চারিত্রিক বৈশিষ্ট্য। এরপরে আরেকটি চরিত্র হচ্ছে এখানে তোমাদের হচ্ছে আসমা। আসমাকে আরেকটি চরিত্র হচ্ছে কি আসমা। আসমা হচ্ছে কে? নুরুল হুদার স্ত্রী। আসমা হচ্ছে কি নুরুল হুদার স্ত্রী। আসমা হচ্ছে নুরুল হুদার স্ত্রী এবং মিন্টুর বোন। তো এই হচ্ছে তোমাদের নুরুল হুদার স্ত্রী, ওনার নাম হচ্ছে আসমা এবং উনি হচ্ছে নুরুল হুদার স্ত্রী এবং একই সঙ্গে কি মিন্টুর বোন। তারপরে আমরা আরেকটু দেখি, আরো দু একটা চরিত্র আছে মনে রাখার জন্য দরকার। এরপরে আমরা একটু দেখি মিন্টুর চরিত্রটা। মিন্টু হচ্ছে আসমার ভাই, অর্থাৎ নুরুল হুদার শ্যালক। সে পাক হানাদার বাহিনীদের পছন্দ করত না, এই কারণে সে যুদ্ধে অংশ নিয়েছিল, মুক্তি যুদ্ধে অংশ নেয়। সে পাক হানাদার বাহিনীদের পছন্দ করতো না, এর জন্য কি করে, সে মুক্তিযুদ্ধে অংশ নেয়। আরেকটি কথা তার কথা বলি যে সে কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সে কিন্তু আগে নুরুল হুদার বাসাতেই থাকতো, অর্থাৎ বোন এবং দুলা ভাইয়ের বাসাতেই কিন্তু সে থাকতো। কিন্তু পরবর্তীতে যুদ্ধে অংশ নেওয়ার কারণে সে কিন্তু আর বাড়িতে থাকে নাই, সে কি করেছে, বাসা ছেড়ে চলে গিয়েছিল। বাসা ছেড়ে দেয়, সে যুদ্ধে যাওয়ার জন্য কিন্তু কি করে, সে যুদ্ধে যাওয়ার জন্য বাসা ছেড়ে দেয়। কারণ মুক্তিযুদ্ধে যেহেতু যে সে যাবে, তাকে তো প্রশিক্ষণ নিতে হবে, যুদ্ধে অংশগ্রহণ করতে হবে সকলের সাথে মিলেমিশে, এর কারণে সে কি করে, বাসা ছেড়ে চলে যায়। তো এই ছিল মিন্টু চরিত্র। মিন্টু চরিত্রের পরে আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র, সেটা হচ্ছে ইসহাক মিয়া। এই ইসহাক মিয়াটাকে, এই ইসহাক মিয়া হচ্ছে কলেজের পিয়ন। ইসহাক মিয়া কি, ইসহাক মিয়া হচ্ছে কলেজের পিয়ন এবং তার একটি বৈশিষ্ট্য ছিল, সে উর্দু বলা শিখে গিয়েছিল এবং পাক হানাদার বাহিনীদের মানে সব সময় চাটুকারিতা করার জন্য সে কি করত, সর্বদা উর্দুতে কথা বলতো। সর্বদা কি করতো, সর্বদা সে উর্দুতে কথা বলতো। তো এই ছিল কি তার বৈশিষ্ট্য, সে সর্বদা উর্দুতে কথা বলতো।
সে উর্দুতে কথা বলতো এবং কর্নেলের মতো চলাফেরা করত, নিজেকে সে কর্নেল মনে করত। পাক বাহিনীর কর্নেল এর মতো চলাফেরা, পাক বাহিনীর কর্নেলের মতো সে কি করত, চলাফেরা করত। তো এই ছিল ইসাক মিয়ার বৈশিষ্ট্য। আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওনার নাম হচ্ছে কি ডক্টর আফাজ আহমেদ। ডক্টর আফাজ আহমেদ, আফাজ আহমেদ লোকটা কে ছিল বলো? আফাজ আহমেদ ছিল কি ঢাকা কলেজের প্রিন্সিপাল। আফাজ আহমেদ কে ছিলেন? ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন। এবং সে কিন্তু কট্টর পাকিস্তানপন্থী মানুষ ছিলেন। অর্থাৎ যুদ্ধের সময় কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষেরই বসবাস ছিল যারা কিনা বাংলাদেশি হওয়ার পরেও চাইতো কি যে বাংলাদেশটা পাকিস্তানি থাকুক। তো তাদের মধ্যে এই ডক্টর আহফাজ আহমেদ ছিলেন অন্যতম। তিনি হচ্ছেন কি ছিলেন? কট্টর পাকিস্তানপন্থী, কট্টর পাকিস্তান পন্থী। ঠিক আছে, সেই ছিলেন একজন কট্টর পাকিস্তানপন্থী লোক। এবং তার একটা মজার ব্যাপার কি জানো? সে সর্বদা আল্লাহর কাছে দোয়া করত, যে পাকিস্তানের জন্য দোয়া করত সর্বদা পাকিস্তানের জন্য দোয়া করত। তো এই ছিল তার বৈশিষ্ট্য। আমাদের সমাজেও কিন্তু যুদ্ধের সময় অনেক মানুষই ছিল যারা কিনা পাক হানাদার বাহিনীদের পক্ষে ছিল এবং তারা চাইতো যে দেশটা যাতে স্বাধীন না হয়। তো তাদের মতো একজন লোক ছিলেন কি ডাক্তার মোহাম্মদ আফাজ আহমেদ। উনি ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন, কট্টর পাকিস্তানপন্থী মানুষ ছিলেন এবং সর্বদা সে পাকিস্তানের জন্য দোয়া করত। তো এই ছিল তোমাদের রেইনকোট গল্প নিয়ে বিস্তারিত আলোচনা। সামনে তোমাদের পরীক্ষা, এর মধ্যে তোমরা বাসায় এই গল্পটি অনেকেই একবার দুইবার, মিনিমাম একবার আসলে সবাই এর মধ্যে পড়ে ফেলেছো। তো এই ছিল ছোট ছোট মেইন যে অংশগুলো, গল্পের মেইন যে চরিত্রগুলো, তাদের চরিত্রগুলো সঠিক উপস্থাপন। কারণ মূলত গল্পগুলো কিন্তু আসলে চরিত্রের উপর নির্ভর করেই গড়ে ওঠে। তো চরিত্রগুলো ভালোভাবে বিশ্লেষণ করে দেওয়া হয়েছে যাতে করে কি তোমরা এই বিষয়গুলো মাথায় আসার পরে যাতে পুরো গল্পটি তোমাদের মাথার মধ্যে একটু খেলে, এর জন্যই কিন্তু এভাবে ক্লাসটা নেওয়া হয়েছে। অর্থাৎ যেমন ডক্টর আফাজ আহমেদ, তার এই দুই চারটা বিষয় মাথায় রাখলেই কিন্তু কিংবা এই ক্লাসটাতে আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম তার এই বৈশিষ্ট্যগুলো একটু সুন্দর করে যদি তোমরা শোনো, তাহলে কিন্তু পুরো গল্পে তার কি অবদান ছিল, অবদান তো বলা যায় না, মানে সে তো কোনো অবদান রাখে নাই, অর্থাৎ পুরো গল্পে তার কি চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, সে কি কি কর্মকাণ্ড করেছে সেগুলো তোমাদের মনে পড়ে যাবে। ও আরেকটা ভালো কথা, উনি কিন্তু শহীদ মিনারকে পাকিস্তানের শরীরের কাঁটা বলেছিলেন, অর্থাৎ সকল শহীদ মিনার কিন্তু ঘুরিয়ে দেওয়ার কথা বলেছিলেন। তো এই ছিল হচ্ছে ডক্টর আফাজ আহমেদের চরিত্র। এই ছিল রেইনকোট গল্পটি নিয়ে বিস্তারিত আলোচনা। এইখান থেকে সৃজনশীল প্রশ্ন আসলে তোমরা সহজেই প্রশ্নের উদ্দীপকের সাথে চরিত্রগুলোর মিল পেয়ে তোমরা উত্তর করার চেষ্টা করবে। এবং সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, সৃজনশীল প্রশ্নের জন্য আমি যদি তোমাদেরকে একটা কথা বলি যে বিগত বছরে এই সকল গদ্য থেকে কিংবা পদ্য থেকে যাই বলি না কেন, যে ক এবং খ নাম্বার প্রশ্নগুলো এসেছিল এগুলো তোমরা একটু বই থেকে ভালোভাবে অধ্যয়ন করার চেষ্টা করবে। অর্থাৎ বিগত সালের যে প্রশ্নগুলো ছিল ক খ, সেগুলো একটু ভালোভাবে তোমরা পড়ার চেষ্টা করবে এবং গ ঘ তোমরা এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে উদ্দীপকের সাথে রিলেট করে তারপরে উত্তর করার চেষ্টা করবে। গত ক্লাসে আমরা দুটি গদ্য পড়েছিলাম, আজ আমরা এই ক্লাসে দুটি কবিতা পড়ব। প্রথম কবিতাটি হচ্ছে আমাদের সোনার তরী।
চলো শুরু করা যাক সোনার তরী কবিতাটি। সোনার তরী, সোনার তরী, সোনার তরী এই কবিতাটি কে লিখেছেন? এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এই সোনার তরী কবিতাটি লিখেছেন। সোনার তরী কবিতা, এই সোনার তরী কবিতাটিকে কিন্তু চিরায়ত আবেদনবাহী কবিতা বলা হয়। চিরায়ত আবেদন বাহী কবিতা। কেন একে চিরায়ত আবেদনবাহী কবিতা বলা হয় বলতে পারবে? এখানে মূলত একজন মানুষের জীবনাদর্শন ফুটিয়ে তোলা হয়েছে। মূলত কবি তার নিজের জীবনাদর্শনই এখানে ফুটিয়ে তুলেছেন। একজন স্রষ্টা, স্রষ্টা তো আসলে বলা যায় না, স্রষ্টা বলতে তো আমরা মহান আল্লাহ তাআলাকে বুঝি, অর্থাৎ উপরওয়ালাকে বুঝি। স্রষ্টা বলতে বোঝানো হচ্ছে যে দুনিয়াবি বিভিন্ন জিনিসের যে সকল স্রষ্টা মানে দুনিয়াবি একটা জিনিস যে তৈরি করেছেন তাকে, তার জীবন কাহিনী এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এর জন্য এখানে এই কবিতাটিকে চিরায়ত আবেদনবাহী কবিতা বলা হয়। এখানে মূলত কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের জীবন তুলে ধরেছে। নিজের জীবন, নিজের জীবন তুলে বা ফুটিয়ে তুলেছেন, নিজের জীবন তুলে বা ফুটিয়ে তুলেছেন। আচ্ছা, এখানে দেখো এই সোনার তরী কবিতাটিতে কিন্তু তিনজন ব্যক্তির কথা দুজনের মানুষের কথা বলা হয়েছে। দুজন মানুষ কে কে? একজন হচ্ছে কৃষক, আর একজন হচ্ছে কে? মাঝি। এই দুজন মানুষকে নিয়েই কিন্তু এই কবিতাটি লেখা হয়েছে। কৃষক এই কবিতাটির প্রধান চরিত্র বা প্রধান আকর্ষণ, এবং অন্যতম আকর্ষণ হচ্ছে কি এই মাঝি চরিত্রটি। কৃষক কি করে? এই কবিতার মধ্যে আমরা দেখেছি যে চারদিকে পানিতে টইটুম্বর, এর মাঝে একটি দ্বীপ, সেই দ্বীপের মাঝে একজন কৃষক দিনের পর দিন কষ্ট করে ফসল ফলিয়েছে এবং শেষমেশ সে ফসলগুলো কেটেছে। ফসল যেদিন সে কাটলো, সেদিন কাটার পরে দেখলো যে আকাশে ভারী মেঘ ধরেছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হবে। তো আমরা জানি যে ঝড় বৃষ্টিতে কিন্তু ধান বীজের ক্ষতি হয়। এর জন্য যত তাড়াতাড়ি হোক তাকে ঝড় বৃষ্টির আগেই কি ধানগুলো তার গোলায় তুলতে হবে। তো এখন বৃষ্টি আসার আগেই যেহেতু তাকে নিতে হবে, আশপাশে তার কোনো বাহনও ছিল না। হঠাৎ সে দূর থেকে দেখলো যে একজন মাঝি নৌকা নিয়ে একজন মাঝি কি নৌকা নিয়ে যাচ্ছে। তখন কৃষক মাঝিকে ডাকলেন যে এই ভাই শোনো শোনো, আমাকে এবং আমার এই ফসলগুলোকে তুমি নিয়ে যাও। মাঝি কিন্তু না করেননি, মাঝি কিন্তু দুজনকে নিতে চেয়েছে। একটা সময় দেখা গেল কি, যখন ফসল তুলতে লাগলো নৌকায়, একটা সময় তুলতে 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 দেখা গেল যে ফসল দিয়ে পুরো নৌকাটি ভরে গেছে এবং নৌকায় আর এক্সট্রা কোনো মানুষ তোলার জায়গা নেই। তখন কৃষক যখন নিজে উঠতে চাইলেন, তখন মাঝি বলল যে ঠাই নাই ছোট সে তরী, অর্থাৎ কি আমার এই নৌকায় আর জায়গা নাই, আমি তোমাকে নিতে পারবো না, তোমার তৈরি তোমার কর্মের যে ফসল, এই ফসলগুলোই আমি নিতে পারবো, তোমাকে নেওয়ার জায়গা আমার এই তরীতে হবে না। মূলত এটার মধ্য দিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা যদি দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর, ওনাকে কিন্তু বিশ্বকবি বলা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি কিন্তু অনেক সাহিত্য কর্ম তৈরি করেছেন, অনেক ছোট গল্প লিখেছেন, অনেক ধরনের লেখনী কিন্তু তার প্রকাশিত হয়েছে। আমরা কিন্তু দিনের পর দিন সেগুলো পড়ছি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের মাঝে বেঁচে নেই। উনি কিন্তু অনেক আগে পরলোক গমন করেছে।
অথচ তার যে তৈরি করা সৃষ্ট কর্মগুলো, এগুলো কিন্তু আমরা দিনের পর দিন ব্যবহার করছি। এই যে এই মহাকাল, এই যে এই পৃথিবী কিন্তু ঠিকই তার নিয়মে চলছে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একজন সাহিত্যিক ছিলেন, কিন্তু 8-10টা সাধারণ মানুষের মতো কিন্তু তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। সে মারা গিয়েছে ঠিকই, কিন্তু তার তৈরি করে যাওয়া শিল্পকর্ম, তার তৈরি করে যাওয়া শিল্পকর্মগুলো কিন্তু এখনো পৃথিবীতে আছে বা রয়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই মারা গিয়েছে, কিন্তু তার যে সৃষ্ট কর্মগুলো সেগুলো কিন্তু পৃথিবীতে এখনো আছে এবং মানুষ কিন্তু এখনো এগুলো দেখে। তো এই হচ্ছে সোনার তরী কবিতাটির মূল বিষয়। সোনার তরী কবিতাটি পড়লে আমাদের একটা কথা মনে পড়ে যে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে। বয়সের মধ্যে নয়। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। অর্থাৎ মানুষ যে বেঁচে আছে পৃথিবীতে, একটা মানুষ ধরো বয়স তার কম, কিন্তু সে অনেক ভালো কিছু তৈরি করেছে বা আবিষ্কার করেছে, সে কিন্তু যুগ যুগ ধরে যদি মানুষ যখন তা ব্যবহার করবে, সে কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। অপর একজন মানুষ হয়তো বা 100 বছর বেঁচে ছিলেন, কিন্তু তেমন কোনো অবদান বা আবিষ্কার সে করতে পারেনি, তার কোনো জিনিস মানুষ ব্যবহার করে না, তাহলে কিন্তু পৃথিবীর মানুষ তাকে মনে রাখে না। তো এই হচ্ছে সোনার তরী কবিতাটির মূল ভাব বা মূল বিষয়গুলো আমি সুন্দরভাবে তোমাদের মাঝে ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে কিভাবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই সোনার তরী কবিতায় একজন কৃষক এবং মাঝির চরিত্রের মধ্য দিয়ে নিজের জীবন এবং পৃথিবীর মানুষের চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এখন আমরা আরেকটি কবিতা আমরা শুরু করব। 18 বছর বয়স কবিতাটি নিয়ে আলোচনা করব। 18 বছর বয়স। 18 বছর বয়স। 18 বছর বয়স কবিতাটি কে লিখেছেন? 18 বছর বয়স কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। 18 বছর বয়স কবিতাটি কে লিখেছেন? সুকান্ত ভট্টাচার্য। এখানে মূলত সুকান্ত ভট্টাচার্য 18 বছর বয়স নিয়ে আলোচনা করেছেন। 18 বছর বয়স দিয়ে মূলত কি বোঝানো হয়েছে? এখানে মূলত বোঝানো হয়েছে যে কৈশোর, কৈশোর থেকে যৌবনে, কৈশোর থেকে যৌবনে পদার্পণের ইতিবাচক বিষয়। মূলত 18 বছর বয়সে একজন মানুষ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে এবং এ সময় তার যে ইতিবাচক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে মূলত কবি সুকান্ত ভট্টাচার্য 18 বছর বয়স কবিতাটিতে আলোচনা করেছে। এ বয়সে মূলত প্রতিটি মানুষ নতুন একটা চেতনায় উজ্জীবিত হয় এবং যেহেতু কৈশোর থেকে সে যৌবনে পদার্পণ করছে, তার মাঝে অত্যন্ত সাহস থাকে এবং সে এই সাহসী হয়তো বা সে ভালো কাজে ব্যয় করতে পারে কিংবা খারাপ কাজে ব্যয় করতে পারে। এবং 18 বছর বয়স এমন একটা অবস্থা যে পদাঘাতে ভাঙতে যায় প্রতিটি পাথর বাধা, অর্থাৎ যত আকাশ সমান সমস্যায় আসুক না কেন সে সেই বাধা অতিক্রম করতে সে সক্ষম হয়। সে সাহস 18 বছর বয়সে একজন কিশোর বা তরুণের থাকে। এই বয়সটিতে মূলত সে নানা রকম চেতনায় উজ্জীবিত হয়, চেতনায় উজ্জীবিত হয়। 18 বছর বয়সে কি হয়, একজন কিশোর নানা বিভিন্ন চেতনায় উজ্জীবিত হয় এবং এই সকল চেতনায় উজ্জীবিত হয়ে কিন্তু সে দেশের জন্য, দশের জন্য কাজ করতে থাকে। যেমন ধরো ভাষা
শহীদদের চেতনায় সে যদি উজ্জীবিত হয়, তাহলে দেশের যে কোনো সংকটময় সময়ে সে কিন্তু সবার আগে অবস্থান করবে এবং সেই সংকটটি দূর করার জন্য কিন্তু সে তার সর্বোচ্চ চেষ্টা করবে। এই হচ্ছে 18 বছর বয়সে সে এর ইতিবাচক দিক। এবং 18 বছর বয়সে কিন্তু অবিশ্রান্ত আঘাত আসতে থাকে, অবিশ্রান্ত আঘাত। আঘাত অর্থাৎ এই বয়সে কিন্তু নানান ধরনের আঘাত আসতে থাকে, বিভিন্ন ধরনের খারাপ সময়, পরিস্থিতি, পরিবেশের মধ্য দিয়ে কিন্তু একজন কিশোর বা তরুণকে মানে পার করতে হয়। তখন কিন্তু সে বিভিন্ন ধরনের খারাপ দিকেও কিন্তু সে আসক্ত হয়ে যেতে পারে, বিভিন্ন খারাপ দিকগুলোতে কিন্তু সে কি হয়ে যেতে পারে, অ্যাডিক্টেড হয়ে যেতে পারে। অনেকে নেশাগ্রস্ত হয়ে পড়ে, অনেকে জীবনের কোনো মোটিভেশন থাকে না, লেখাপড়া করে না, কোনো ধরনের স্বপ্ন দেখে না। অপরদিকে 18 বছর বয়সে যারা হাল শক্ত করে ধরে, হাল শক্ত করে ধরে, অর্থাৎ যারা এই খারাপ সময়গুলোতে হাল ধরে রাখে এবং নিজের লক্ষ্যকে প্রাধান্য দেয় এবং নিজের জীবনের উন্নয়নের জন্য কাজ করে, তারাই এই সময় কি সফলতা অর্জন করে। দক্ষ নাবিকের মতো তাদেরকে আচরণ করতে হয়, দক্ষ নাবিকের মতো আচরণ করতে হয়। দক্ষ নাবিকের মতো আচরণ কেমন, যে আমরা দেখেছি যে সমুদ্রে কিন্তু অনেক সময় উত্তাল ঢেউ ওঠে, তখন কিন্তু নাবিক তার জাহাজটিকে ওই উত্তাল ঢেউয়ের মতো কিন্তু খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে, যাতে করে জাহাজটি ডুবে না যায়। তো এখানে এই বিষয়টাই বোঝানো হয়েছে যে 18 বছর বয়সে যেহেতু অবিশ্রান্ত আঘাত আসতে থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের আঘাত আসতে পারে, তো এই সকল আঘাতের কারণে কিন্তু একজন 18 বছর বয়সী একজন মানুষ যে কিনা কৈশোর থেকে যৌবনে পদার্পণ করছে, সে কিন্তু বিভিন্ন ধরনের খারাপ বিষয়ে আসক্ত হয়ে যেতে পারে, যেমন নেশা, কিংবা খারাপ কোনো কাজ, সন্ত্রাসী, রাহাজানি, এই ধরনের কর্মকাণ্ডে কিন্তু সে যুক্ত হয়ে যেতে পারে। এর জন্য তাকে কি করতে হবে, দক্ষ নাবিকের মতো আচরণ করতে হবে। দক্ষ নাবিকের মতো আচরণ করলে কি হবে, তার পরবর্তী জীবনটা সুন্দর হবে। তোমাদের সাথে যে সকল বন্ধুরা যারা লেখাপড়া করছে, তারা কিন্তু ভবিষ্যতে ভালো একটি পর্যায়ে যাবে, অর্থাৎ যারা ভালো পথে আছে। আর যারা কিনা খারাপ পথে চলে গিয়েছে, বিভিন্ন ধরনের নেশাবানি করে কিংবা অন্য কোনো খারাপ কাজের সাথে জড়িত, তাদের ভবিষ্যৎটাও কিন্তু অন্ধকার। তো এর জন্য এই সময়টাতে দক্ষ নাবিকের মতো আচরণ করতে হয়। তো এই ছিল মূলত 18 বছর বয়স কবিতাটির মূল বিষয়। এখানে মূলত 18 বছর বয়সী একজন মানুষের জীবনের পরিবর্তন, অর্থাৎ শৈশব থেকে কৈশোর থেকে যৌবনে পদার্পণের সময় যে বিভিন্ন ধাপগুলো পার করে এবং এগুলোর যে ইতিবাচক বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সে যদি এই সময়টাতে নিজেকে দক্ষভাবে গড়ে তুলতে পারে, তাহলে তার ভবিষ্যৎ জীবনটা সুন্দর হবে। এই বার্তাটাই কি সুকান্ত ভট্টাচার্য তার এই 18 বছর বয়স কবিতাটিতে লিখেছেন। এবং সুকান্ত ভট্টাচার্যের আরেকটি বিষয় তোমরা হয়তো এর মধ্যে পড়ে থাকবে, যে উনি কিন্তু মাত্র 21 বছর বয়সে মারা যান। 21 বছর বয়সে সে মারা যায়, অর্থাৎ 21 বছর বয়সে সে মারা যায়। এর মধ্যে কিন্তু সে এরকম 18 বছর বয়স সহ আরো বিভিন্ন ধরনের কবিতা, জ্ঞানমূলক কবিতা, এবং যেগুলো কিনা আসলে বাস্তবের সাথে যোগসূত্র রয়েছে, সেই ধরনের কবিতাগুলো রচনা করেছে। তো এই ছিল আজকের দুটি কবিতা নিয়ে ক্লাস। ইনশাল্লাহ দেখা হবে আগামীতে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, আমার জন্য দোয়া রাখবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।